মানুষের মৃত্যু হতে পারে বড় নয় ছোটখাটো রোগেই, সাধারণ সংক্রমণেও কাজ করবে না অ্যান্টিবায়োটিক, কিন্তু কেন? মুক্তির উপায় কি? এবার ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের কড়া হুঁশিয়ারি পুতিনের। নয়া সংঘাতের আতঙ্ক। ইউক্রেন রাশিয়া লড়াই শেষ নিয়ে সমঝোতা আসেনি কেন? আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলার তেল হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। মাদুরো তেল নিতেই কি হামলা চালাতে চান ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বড় নয় মানুষের মৃত্যু হতে পারে ছোটখাটো রোগেই। গোটা বিশ্বেই এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সাধারণ সংক্রমণগুলো, কিন্তু কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সাধারণ জ্বর, সর্দি সহ পশুপালন ও কৃষি খাতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে সাধারণ রোগের জীবাণুগুলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে। আর এই অবস্থা চলতে থাকলে সাধারণ ইনফেকশনে বছরে শত শত মানুষ মারা যেতে পারে, ভেঙে পড়তে পারে আধুনিক চিকিৎসা ব্যবস্থাও, এমন সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ভয়াবহতা ঠেকানোর উপায় কি? বিশেষজ্ঞরা কি বলছেন? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এক আতঙ্ক। সাধারণত যেসব রোগ আগে অ্যান্টিবায়োটিকেই সারিয়ে ফেলা যেত, এখন সেগুলোই অনেক ক্ষেত্রে আর কাজ করছে না। ওষুধ খেয়েও রোগ সেরে উঠছে না, বরং সংক্রমণ আরও জটিল হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফল। এই সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে মানবজাতি হয়তো আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে, যখন একটি সাধারণ সংক্রমণও মৃত্যুর কারণ হতে পারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গলা ব্যথা, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, টিবি, এমনকি সাধারণ ক্ষত সংক্রমণের মতো রোগগুলো দ্রুত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। আগে যে ওষুধের রোগ 3 দিনে সেরে যেত, এখন সেই একই রোগ সারাতে সপ্তাহের পর সপ্তাহ লাগছে। অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এমন পরিস্থিতির কারণ মানুষের ভুলভাল ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশ্লেষণে বলা হয়েছে, প্রয়োজন না থাকলেও অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। কখনো সাধারণ ঠান্ডা, ভাইরাসজনিত জ্বর বা শরীর ব্যথার মতো রোগেও মানুষ অ্যান্টিবায়োটিক খায়, যদিও এসব রোগে এই ওষুধের কোনো কাজই নেই। এতে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সেই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে আর নিজেদের বদলে সুপারবাগের রূপ নেয়, যাদের ওপর আর কোনো ওষুধ ঠিকমতো কাজ করে না। এছাড়া পশুপালন, কৃষিখাতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং হাসপাতালের সংক্রমণও এই সংকটকে আরও ভয়াবহ করেছে। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইকোলাই, স্যালমোনেলা, স্ট্যাফাইলোককাস অরিয়াসের মতো সাধারণ ব্যাকটেরিয়াগুলো এখন বহু দেশে অধিকাংশ প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। এর ফলে সাধারণ মূত্রনালীর সংক্রমণ থেকে শুরু করে শিশুর নিউমোনিয়া, সব চিকিৎসাই কঠিন হয়ে উঠেছে। জাতিসংঘ জানায়, যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে প্রতি বছর লাখ লাখ মানুষ এমন রোগে মারা যেতে পারেন যা আগে সহজেই সেরে যেত। সবচেয়ে বড় ভয় হলো বহু ছোটখাটো অপারেশন, ক্যান্সার, কেমোথেরাপি, প্রসবকালীন জটিলতা সবই অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল। এসব চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে যদি কার্যকর অ্যান্টিবায়োটিক না থাকে। অর্থাৎ আমরা সত্যিই ফিরে যেতে পারি অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের সেই যুগে। তাহলে কি এর কোনো সমাধান নেই? বিশেষজ্ঞরা বলছেন লড়াই এখনও সম্ভব। WHO মতে সবচেয়ে জরুরি হলো অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার। প্রয়োজন ছাড়া ওষুধ না খাওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনা, নির্দিষ্ট মাত্রা ও সময় ঠিকমতো মেনে চলা, এগুলোই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ, খামার ও কৃষিতে ওষুধ ব্যবহারের উপর কঠোর নজরদারি এবং নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের গবেষণা বাড়ানো অত্যন্ত জরুরি। এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। মানুষ যদি বুঝতে পারে অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ ব্যথানাশক নয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, তাহলে এর অপব্যবহার কমবে এবং ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে আসবে। সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখনই যদি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা হয় এবং মানুষ সচেতন হয়, তাহলে হয়তো আশা আছে এই ভয়ঙ্কর সংকট থেকে বের হয়ে আসার। বিজ্ঞানীরা আশাবাদী কিন্তু সতর্ক, কারণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে গেলে অচিরে হয়তো
ভেঙে পড়বে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এবার ইউরোপকে কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, ইউরোপ চাইলে এখনই তাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে মস্কো। রুশ প্রেসিডেন্টের এমন হুমকির পর রীতিমতো কাঁপন ধরে গিয়েছে ইউরোপে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নয়া যুদ্ধের। এরপরই ইউক্রেন যুদ্ধ শেষ করার ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের সাথে 5 ঘন্টা বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের 2 বিশেষ প্রতিনিধি। তবে কোনো সমঝোতা হয়নি। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ল বহুল প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইউরোপ যুদ্ধ চাইলে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখনই প্রস্তুত রাশিয়া। কড়া ভাষায় এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন, শান্তির বদলে যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় শক্তিগুলো। গত 2 ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জারেড কুশনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলমান সবচেয়ে প্রাণঘাতী ইউক্রেন যুদ্ধ থামানোই ছিল বৈঠকের মূল লক্ষ্য। কিন্তু দীর্ঘ 5 ঘন্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো ও ওয়াশিংটন। পুতিনের হুমকির জেরে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ইউরোপের বিরুদ্ধেও পুরোদস্তুর লড়াইয়ে নামবে রাশিয়া? ইউক্রেন আগ্রাসনকে সর্বাত্মক যুদ্ধ মনে করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউরোপের সঙ্গে সামরিক সংঘাত শুরু হলে কোনো রকম ছাড় দেবে না মস্কো, এমন ইঙ্গিত দিয়েছেন পুতিন। আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না, এটা আমি শতবার বলেছি। কিন্তু ইউরোপ যদি হঠাৎ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং যুদ্ধ শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপ যদি আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে খুব দ্রুত পরিস্থিতি জটিল জায়গায় পৌঁছে যাবে। কারণ এটা তো আর ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকি, ভেবেচিন্তে নির্ভুলভাবে ব্যবস্থা নিই। বর্তমান সময়ের হিসাবে এটা কোনো পূর্ণমাত্রার যুদ্ধ না। কিন্তু ইউরোপ যদি যুদ্ধের পথ বেছে নেয়, পরিস্থিতি হুট করে এমন পর্যায়ে চলে যেতে পারে যখন আর আলোচনার জন্য আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইউক্রেন সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বানচাল ও সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার পায়তারা করছে ইউরোপ। রাশিয়াকে পরাজিত করার ভুল ধারণা নিয়ে আছে ইউরোপীয় শক্তিগুলো, এমন দাবি রুশ প্রেসিডেন্টের। ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাইরে রাখার অভিযোগ করেছে ইউরোপীয়রা, কিন্তু আমি বলতে চাই, তাদের কাউকে বাদ দেওয়া হয়নি, বরং তারা নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। একসময় আমাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, পরে হঠাৎ করে তারা সম্পর্ক ছিন্ন করে। এটা ছিল তাদের নিজস্ব সিদ্ধান্ত, কারণ রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে পারবে এমন ধারণা করেছিল ইউরোপীয়রা। এখনও তারা সেই ভ্রান্ত ধারণার মধ্যেই আছে বলে মনে হয়। এখন তারা মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে, কারণ এই ফলাফল তাদের পছন্দ না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। এর জেরে বর্তমানে ইউক্রেনের প্রায় 1,15,600 বর্গ কিলোমিটারের বেশি এলাকার দখল নিয়েছে রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানে নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও আসেনি কোনো রকম সফলতা। গত 2 ডিসেম্বর মস্কোর ক্রেমলিনে ট্রাম্পের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠকও শেষ হয় সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ল দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়া। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বিশ্বের সবচেয়ে বড় তেল সম্পদ ভেনেজুয়েলা থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই হুমকি মোকাবেলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তাও চেয়েছেন তিনি। মীর ফজলা রাব্বি, ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোয় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। চলমান উত্তেজনার মধ্যেই এবার নতুন অভিযোগ আনলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এমন দাবি করেছেন নিকোলাস মাদুরো। এই হুমকি মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন তিনি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ। তিনি দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস উভয়ের কাছেই উত্থাপন করেছেন। 2023 সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার তেলের মজুদ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। বিশাল পরিমাণ এই মজুদ নিয়ে তারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মজুদের চেয়েও 5 গুণ বেশি। একসময় ভেনেজুয়েলা ছিল একটি প্রধান তেল রপ্তানিকারক দেশ, তবে অব্যবস্থাপনা, অবকাঠামোগত অপর্যাপ্ত বিনিয়োগ, কারিগরি জ্ঞানের অভাব এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন বহুলাংশে কমে গেছে। ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল আছে, কিন্তু এই তেলের বেশিরভাগই ভারী এবং জটিল। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশটি তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। আর দীর্ঘদিন ধরে এই বিশাল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল সম্পদের ওপরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলোর নজর রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছাকাছি ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর সন্দেহভাজন হামলাকারী আফগান অভিবাসী রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে মার্কিন আদালত। বিচার শুরু হয়েছে আত্মঘাতী বোমা হামলার হুমকিদাতা আরেক আফগান অভিবাসীর বিরুদ্ধেও। গত সপ্তাহের বুধবার ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনায় ন্যাশনাল গার্ডের এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও অপরজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আহত অবস্থায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি 29 বছর বয়সী রহমানুল্লাহর বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগ গঠন করেছে আদালত। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন হাসপাতালের বেড থেকে ভিডিও কনফারেন্সে আদালতে ছিলেন রহমানুল্লাহ। আত্মপক্ষ সমর্থন করে আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তার জন্য গোয়েন্দা সংস্থা CIA প্রশিক্ষণ দিয়েছিল তাকে। তালেবান ক্ষমতা দখলের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে 2021 সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান রহমানুল্লাহ। এদিকে CIA প্রশিক্ষিত আরেক আফগান অভিবাসীরও বিচার শুরু হয়েছে টেক্সাসের আদালতে। গত 23 নভেম্বর আত্মঘাতী হামলার হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন মোহাম্মদ দাউদ। 25 নভেম্বর পুলিশি অভিযানে আটক হওয়া 30 বছর বয়সী এই যুবক বর্তমানে টারেন্ট কাউন্টি জেলে আছেন। হুমকির অভিযোগ প্রমাণ হলে 5 বছরের কারাদণ্ড হতে পারে তার। এদিকে বিশ্বের 19টি দেশ থেকে গ্রিন কার্ড নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কথা বলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন নিয়মে আশ্রয় আবেদন সহ ঝুলে থাকা সব অভিবাসন প্রক্রিয়াও স্থগিত হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার কথা বলা হলেও এই সিদ্ধান্ত মানবিক বিপর্যয়ের মুখে থাকা মানুষদের জন্য বড় ধাক্কা। মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের 19টি দেশ থেকে গ্রিন কার্ড নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিতে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প প্রশাসন। তালিকাভুক্ত দেশগুলো সবই ইউরোপের বাইরে, আছে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশও। নতুন নীতি মূলত সেই দেশগুলোকে লক্ষ্য করে যাদের উপর গত জুনে আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের অভিবাসন কাঠামো আরও কঠোর হয়ে গেল, যা ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারের একটি বড় অংশ। নতুন নীতির প্রকাশিত নথিতে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করা হয়েছে। এতে সন্দেহভাজন হিসেবে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এক গার্ড সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হন। প্রশাসনের দাবি, এ ধরনের ঘটনা অভিবাসন ব্যবস্থা কঠোর করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। অভিবাসন স্থগিতের তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
গত জুনে এসব দেশের উপর সবচেয়ে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রায় পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া আংশিক নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও 7টি দেশ হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা এবার সরাসরি অভিবাসন স্থগিতের তালিকায় যুক্ত হল। সোমালিয়ার নাগরিকদের নিয়ে ট্রাম্প সম্প্রতি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তাদের আবর্জনা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদেরকে এদেশে চাই না। তার বক্তব্য এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো অভিবাসন নীতিতে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগে জোর দিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠিয়েছেন এবং মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠাচ্ছেন। যদিও অবৈধ অভিবাসন ঠেকাতে তার সরকার সক্রিয়, বৈধ অভিবাসন ক্ষেত্রকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি। ট্রাম্পের এই নতুন নীতির ফলে যেসব আশ্রয় আবেদন আদালত বা প্রশাসনের বিভিন্ন স্তরে ঝুলে আছে, সেগুলোও এখন স্থগিত হিসেবে বিবেচিত হবে। নথিতে আরও উল্লেখ আছে, সাম্প্রতিক বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনায় অভিবাসীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যা প্রশাসনের বক্তব্যকে আরও জোরালো করেছে। বিশ্বব্যাপী সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্র্যের কারণে তালিকাভুক্ত দেশগুলোর অনেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসনকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। কিন্তু ট্রাম্প প্রশাসন নিরাপত্তা ঝুঁকির যুক্তি দেখিয়ে অভিবাসন প্রবাহ প্রায় অচল করে দিল। বিশ্লেষকরা বলছেন, এতে একদিকে যেমন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি আরও আক্রমণাত্মক রূপ পেল, অন্যদিকে মানবিক বিপর্যয়ের মুখোমুখি থাকা দেশগুলো প্রবেশাধিকার হারালো। মোরশেদ আলম, বাংলা ভিশন। একসঙ্গে 54 দম্পতির বিয়ে হলো যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে। ধ্বংসস্তূপের মাঝে গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম। অনুষ্ঠানের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠে ধ্বংসস্তূপের মাঝেই ফিলিস্তিনিরা যে ঘুরে দাঁড়াতে পারে, এই বিয়ে সে বার্তা দিচ্ছে বলে মত গাজাবাসীর। মিরফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের রক্তস্নাত গাজা নামটি শুনলেই কানে বাজে বোমার শব্দ, চোখে ভাসে ধোঁয়া আর ধ্বংসস্তূপের ছবি। তবুও সেই অশ্রুর ঢেউয়ের মাঝেই এবার জ্বলে উঠল উৎসবের আলো। শোকের মাঝেও কনেরা পরেছে আশার রঙে রাঙানো পোশাক, আর বরদের চোখে ভবিষ্যতের দৃঢ় অঙ্গীকার। গত 2 ডিসেম্বর গাজায় একসঙ্গে 54 দম্পতির এই বিবাহ অনুষ্ঠান 2 বছরের টানা সংঘাতের মধ্যেও আশার আলো দেখিয়েছে। ধ্বংসস্তূপের পাশে তাদের আঙুলে আঙুল ছোঁয়ানো মুহূর্তটিকে পৃথিবীর সবচেয়ে দামি শিল্প বললেও ভুল হবে না। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ আচার, কিন্তু চলমান যুদ্ধের সময়ে গাজায় বিয়ে আয়োজন প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের হামলার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আগের জমকালো আয়োজন এখন আর নেই। তবে পুরনো রূপের জমকালো আয়োজন না হলেও এই অনুষ্ঠান রূপ নেয় এক সামাজিক উৎসবে। এই বিয়ের অনুষ্ঠানকে গাজাবাসী দেখছেন যুদ্ধের অন্ধকারকে উপেক্ষা করে বেঁচে থাকার ও ভবিষ্যৎ গড়ার চেষ্টার এক শক্তিশালী প্রতীক হিসেবে। গতকাল আমরা মৃত্যু এবং ধ্বংসের মধ্যে ছিলাম। আজ আমরা গণবিবাহের মাধ্যমে আনন্দ উদযাপন করছি, কারণ আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণেরও সুখী হওয়ার অধিকার আছে। এটি ইসরায়েলের খুনি এবং অপরাধী মন্ত্রীদের জন্য একটি বার্তা যে ফিলিস্তিনি জনগণ তাদের জীবনকে ভালোবাসে। তারা জীবনকে আলিঙ্গন করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে জানে। আমরা আমাদের বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাব। ধ্বংস এবং মৃত্যুর মাঝখান থেকেই আমরা এই শহরটিকে পুনর্নির্মাণ করব। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজার চলমান মানবিক সংকট উৎসবকে ম্লান করে দিচ্ছিল। উপত্যকার 20 লাখ বাসিন্দার বেশিরভাগই বাস্তুচ্যুত। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট প্রতিদিনের জীবনকে
দুর্বিষহ করে তুলছে। তবে যেখানে আকাশ পোড়া বারুদের গন্ধে ভারী, সেখানেই বেজে উঠল জীবনের বাঁশি। সারি সারি বরবধূ যেন ধ্বংসের ক্যানভাসে আঁকা এক নতুন স্বপ্নের রেখা। এ যেন মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে ফিনিক্সের জেগে ওঠা। এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন কাজ। তবে গাজাবাসী দেখিয়ে দিল জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, জীবন হলো সাহসের, ভালোবাসার আর অদম্য আশার রঙে নিজেকে আবার নতুন করে রাঙিয়ে তোলার ক্ষমতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।